প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আলোচনা শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকে দেখে নিতে চাই। দর্শক, আপনারা জানেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে মালয়েশিয়া সফরে আছেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন এবং এরপর তিনি দুই দেশের মধ্যে 5টি সমঝোতার স্মারকে স্বাক্ষর করেছেন দুই প্রধানমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা। এবং আমরা জানি যে সেখানে এই চুক্তিগুলোর মধ্যে যে স্মারকগুলি, যে সমঝোতা যে বিষয়গুলোতে পৌঁছেছে তার মধ্যে একটি হচ্ছে শ্রমিক নিয়োগ এবং আরেকটি যেটা আমরা দেখলাম যে মালয়েশিয়ার কর্মক্ষেত্রে দুঃখিত আমার হাতে যে তথ্যটি আছে সেটা আসলেই অসম্পূর্ণ। আমরা দেখছি যে আসলে এখানে প্রধান উপদেষ্টা, আমার তথ্য থেকে আমি বলছি, প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় যারা কাজ করছেন তারা আমাদের দেশে যারা অর্থ পাঠাচ্ছেন তাদের এই উপার্জনের উপরে তিনি জোর দিয়েছেন এবং সেই দরজা যেন খোলা থাকে সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। এরপরে খবরটিতে চলে যায়। আমরা দেখেছি যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তিনি জনগণ প্রচলিত রাজনীতি পরিবর্তন চাইছে এই কথাটি বলেছেন এবং তিনি আরও উল্লেখ করেছেন প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি এটার দিন কিন্তু ফুরিয়ে এসেছে। জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয় বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা দেখছি বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন কথাগুলো বলছেন যেটা অনেকের মাঝে আশা সঞ্চার করছে, কিন্তু প্রশ্ন আসছে যে তার এই মেসেজ কতটুকু তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছচ্ছে, এটা আমরা দেখার অপেক্ষায় থাকব। এরপরের খবরটি আমরা দেখছি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা জানালো ইসি। এক্ষেত্রে আমরা দেখেছি ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি আর ভোট কক্ষ 2,80,464,564টি। সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসছে যে ক্যামেরার কথা, আমরা বডি ক্যামেরার কথা আমরা শুনছি, সেটা হয়তো আরও বাড়াতে হবে, সংখ্যা বাড়াতে হবে স্বচ্ছতার জন্য। কোনো অনিয়ম হলো কিনা সেটা জানার জন্য। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চান 71% মানুষ। এটি সুশাসনের জন্য নাগরিক সুজনের একটি রিপোর্টে এটি তথ্যটি সামনে এসেছে, এটি জরিপে। আমরা এই জরিপটি নিয়ে কথা বলবো কারণ এই উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য থাকবেন 71%, যেমনটা আমরা শুনছি এটা অনেকের দাবি আছে উচ্চকক্ষে পিআর পদ্ধতি, কিন্তু আবার বিএনপি সহ আরও কয়েকটি দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমরা বিষয়টি নিয়েও কথা বলবো। আমাদের সাথে আজ স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন এবি পার্টির প্রেসিডেন্ট আছেন আমাদের সাথে মঞ্জুর রহমান মঞ্জু, এবং আছেন আমাদের সাথে রাজিকুজ্জামান রতন, এবং আরও আছেন অ্যাডভোকেট আজম। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ। অ্যাডভোকেট আজম বিএনপি নেতা এবং রাজিকুজ্জামান রতন তিনি বাসুদের নেতা। তিনজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে চাইছি মঞ্জু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই যে সুজনের এই রিপোর্টটি যেটা আমরা দেখলাম যে 71% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জেসিন, আজম ভাই, রতন ভাই এবং দর্শকের শুভেচ্ছা। এটা আমি তো মনে করি যে এটার জন্য কোনো রিসার্চ বা জরিপের প্রয়োজন নাই। আমরা যখন জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যখন বসেছি তখনই এটা ক্লিয়ার হয়ে গেছে কত পার্সেন্ট এই উচ্চকক্ষে পিআর চায়। আমরা দেখেছি ওখানে বিএনপি ছাড়া বেসিক্যালি বাকি বেশিরভাগ দলই এটার পক্ষে। তো আমরা যদি ভোটের রেশিও হিসাব করি তাহলে সেখানেও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, কারণ দলগুলোর সমর্থকরাই তো ভোটার বা সাধারণ জনগণ। বরং বিএনপিরও অনেক যারা চিন্তাশীল লোক যাদের সাথে আমরা কথা বলেছি তারাও বলেছে হ্যাঁ উচ্চকক্ষে পিআর হতে পারে, অসুবিধা নেই। এটার ব্যাপারে খুব রিজিড মনে হয় না বিএনপির অনেক সাপোর্টারদেরকে। বাট দলীয়ভাবে কেন ওনারা খুব রিজিড দেখিয়েছেন আমার কাছে মনে হয়েছে শেষ পর্যন্ত তারা এটা হয়তো মেনেও নিতে পারেন। কারণ উচ্চকক্ষ যদি আসলে পিআর না থাকে, উচ্চকক্ষ যদি আপনার এই ফার্স্ট পাস দি পোস্টের একটা ওই আসনের ভিত্তিতে উচ্চকক্ষ আসলে পিআরেই হচ্ছে, কিন্তু বিএনপির প্রস্তাবটা হচ্ছে আসনের পিআর আর আমাদেরটা হচ্ছে যে ভোটের পিআর। তো উচ্চকক্ষ যদি আসনের পিআরে হয় এবং যেই পারসেপশনটা আছে বিএনপি তাহলে দেখা যাচ্ছে উচ্চকক্ষটা এটা একটা নিম্নকক্ষেরই একটা রেপ্লিকা আকারে সেটা থাকবে। আমরা যেটা চাচ্ছিলাম যে না উচ্চকক্ষ একটা ডিফারেন্ট
একটা জায়গা থেকে দেখবে, সমালোচনার জায়গা থেকে দেখবে, ক্রিটিক্যাল একটা জায়গা থেকে অ্যানালাইসিস করবে বিলগুলোকে, আইনগুলোকে, তো সেটা তো হবে না। তো এই কারণেই আমি যেটা মনে করি আমাদের যে ডিসকাশনগুলো হয়েছে এটা পিপলের, এটা একটা মানে রিফ্লেকশন সেটার, যে মানুষ, আমি মনে করি যে ইভেন আমি যদি চাই যে আপনি গণভোট যদি নেন, কারণ হয়তো বলবেন যে এটা ছোট বিষয় কেন গণভোট, তারপর আমি দেখবো যে এখানে মনে হবে যে 70 থেকে 80% মানুষ এটার পক্ষেই থাকবে। ওকে, আমার মনে হয় অ্যাডভোকেট আজম, আমি আপনার কাছ থেকে একটু শুনে নিই যে আপনি কিভাবে দেখছেন। 71% মানুষ চাইছে পিআর, কিন্তু আপনারা তো উচ্চকক্ষে পিআর না থাকার কথাই বলছেন। তাহলে কি মানুষ কি চাইছে সেটা আপনারা রিড করতে পারছেন না, নাকি জরিপে কোনো ত্রুটি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মঞ্জু ভাই, আমার প্রিয় সহকর্মী রাজিকুজ্জামান রতন, সম্মানিত দর্শক স্বাগতম। দেখুন, উচ্চকক্ষে পিআর কিন্তু আমিও চাই, কিন্তু আমি কিভাবে চাই? আমি চাই যে আগে পিআর সম্পর্কে মানুষের ধারণাটা স্পষ্ট হোক, আমার নিজেরও পিআর সম্পর্কে ধারণাটা স্পষ্ট হোক, তারপরে পিআর চাই। এর জন্যে আমাকে সময় দিতে হবে, পুরো জাতিকেই সময় দিতে হবে। পিআর পদ্ধতি এখনো জাতি সেভাবে জানে না, বুঝে না, এর প্রয়োগও কিভাবে হবে তাও জানে না। এখন আপনি যে 71% শতাংশের কথা বলছেন, এটা শহরে সমাজের কথা হতে পারে, গ্রামীণ সমাজে না। এই 12.5 কোটির উপরে ভোটার, এর মধ্যে কতজনের উপরে এই জরিপটা হয়েছে, এবং তাদের শহরে পার্সেন্টেজ কত আর গ্রামে পার্সেন্টেজ কত, এটা বুঝতে হবে। একটা নতুন পদ্ধতি আপনি যখনই অ্যাপ্লাই করতে যাবেন তখনই আপনাকে সময় নিতে হবে। আপনাকে আগে সমাজকে, রাষ্ট্রকে এটা নিয়ে রীতিমতো তাদের সাথে কাউন্সিলিংয়ে যেতে হবে। তাহলে যারা এখানে ভোট দিয়েছে, আপনি কি মনে করছেন তারা আসলে পিআর পদ্ধতিটা কি এটা না জেনেই বলেছে? একবারে শহরের কিছু, বেশিরভাগ আমি মনে করি যে পার্সেন্টেজে খুব শহরের ভোটদাতা ছিল এই জরিপে, এবং তারা এটা বেশিরভাগই আবেগের উপরে ভোটটা দিয়েছে। কারণ পৃথিবীর যে দেশগুলোতে পিআর আছে, এক এক দেশে কিন্তু এক এক ফরম্যাটের পিআর আছে। এখন এই যে জরিপটা হয়েছে কোন ফরম্যাটের পিআরে, এটাও তো বুঝতে হবে। কাজেই আমি মনে করি যে পিআর আমিও চাই, কিন্তু সেটা আগে পুরো জনগোষ্ঠীকে, পুরো জাতিকে পিআর সম্পর্কে আগে ধারণা দিয়ে তারাও বুঝবে, আমরাও বুঝবো, এবং এই ফরম্যাটটাও বুঝবো যে আমরা যে উচ্চকক্ষে পিআরটা চাই কোন ফরম্যাটে চাই। এই যে ভোটের রেশিওতে কত পার্সেন্ট ভোট থাকলে সে পিআরের ভেতরে পড়বে। যেমন জার্মানিতে 5%-এর নিচে ভোট হলে সে কাউন্টে আসবে না, থ্রেশহোল্ড থাকে আর কি, তাই না? তো কাজেই এই জিনিসগুলো না বুঝে যারা ভোট দিয়েছে, আমি মনে করি অনেকে আবেগের বশবর্তী হয়ে, অনেকে হয়তো পিআরকে পছন্দ করে কিন্তু ফরম্যাট চিন্তা করেনি, আর বেশিরভাগই জনগোষ্ঠীর শহরে কিছু লোকের ভোট, গ্রামীণ জনগোষ্ঠী এখনো পিআর শব্দটাই শোনে নাই। কাজেই আমিও মনে করি পিআর দরকার, সেটা এখন না, সেটা ভবিষ্যতে সমাজকে, রাষ্ট্রকে পিআর সম্পর্কে সচেতন করে এখনই করলে তার প্রয়োগে অপপ্রয়োগটাই বেশি হতে পারে। বিএনপি যেহেতু বাস্তবতায় বিশ্বাস করে, সেই হেতু এই মুহূর্তে বিএনপি পিআরকে গ্রহণ করতে নারাজ, যে জনগণকে সাথে নিয়ে। সেক্ষেত্রে আপনি যেমনটা বলছেন, তাহলে আপনারা কি এরকম কোনো প্রস্তাব দেবেন যে এখন পিআর পদ্ধতিতে না উচ্চকক্ষে, কিন্তু এর পরের নির্বাচনে পিআর পদ্ধতিতে যাবেন? এর পরের নির্বাচনে না হলেও পিআর পদ্ধতি নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়, সংসদে আলাপ আলোচনা করে ঐক্যমত্য হয়, পরবর্তী সময় হবে, সামনের টার্মে হবে বা তার পরের টার্মে হবে। একটা বিষয় যেহেতু উঠে এসছে, যেমন আপনাকে আমি বলি ইভিএম, আমরা প্রথম থেকেই বলেছিলাম যে না, ইভিএমে আমরা ভোট দেব না, সেখানে ভোট চুরির যথেষ্ট সুযোগ আছে। আজকে সেটা প্রমাণ হয়েছে, এবং ইভিএম এই সামনের নির্বাচনেই সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে। তো সেরকম পিআর সম্পর্কে আগে আমাদের জানতে হবে। পৃথিবীতে পিআর এর কতগুলো ফরম্যাট আছে
সেগুলো জানতে হবে, জনগণকে জানাতে হবে, জনগণ পিয়ার আগে বুঝুক। এই 1 বছরে কি জানানো যেত কিনা? 1 বছরে সম্ভব না, আচ্ছা। এটা তো একটা জটিল পদ্ধতি, এটা 1 বছরে এটা জানানো কোনো, এবং এখন আমরা শুরুই করিনি জানানো, এখনো শুরু। রাজিকুজ্জামান রতন, আমি আপনার মন্তব্য শুনতে চাই। এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে আমি এবং আসলে পিয়ারের 3টা বিষয়ে একটু কথা বলবো সংক্ষেপে। প্রথমত জরিপটা নির্ভর করে আপনি কার কাছে প্রশ্ন করছেন, কি ধরনের প্রশ্ন করছেন, এবং এই উত্তরটাকে কিভাবে আপনি অ্যানালাইসিস করছেন। ফলে সব জরিপ ফলাফল, সব বিশ্লেষণ একরকম হবে না। যেটা বললেন, আমি যদি শহুরে জনগোষ্ঠীর মধ্যে একটা জরিপ করি, একটা শ্রমিক এলাকার মধ্যে যদি জরিপ করি, অথবা গ্রামের কৃষি ভিত্তিক এলাকায় যদি জরিপ করি, তাহলে 3টা ফল পাওয়া যাবে। আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি আমি জরিপ করি তাহলে একরকম পাবো, আবার আমি যে কারণ বাজার এলাকায় জরিপ করি তাহলে আর একরকম পাবো। এই জন্য আমাদের জরিপটাও দেখতে হবে। জরিপ এবং স্ট্যাটিস্টিক্স এটা কিন্তু খুব নির্ভর করে, এটা অনেকটা যদি ইম্পোজ স্ট্যাটিস্টিক্স হয়, মানে আমি ইম্পোজ করে দিলাম কোশ্চেনটা, প্রভোকেটিং কোশ্চেন, এবং আমার প্রশ্ন আমি আকাঙ্ক্ষিত উত্তরটা পেতে চাই, তাহলে প্রশ্ন করার ধরনের মধ্যে থেকে এরকম হতে পারে। সে কারণে আমি মনে করি যে আমি জনমতের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আমি মনে করি এটা আরও বিবেচনা করতে হবে। কিন্তু আমাদের বাসদের দিক থেকে প্রথম প্রপোজালটা ছিল আমাদের উচ্চকক্ষটারই দরকার নেই। এটা ছিল এক কথা, উচ্চকক্ষ দরকার নেই, কারণ আমাদের যে সংসদীয় ব্যবস্থা, ছোট একটা দেশ, সংসদীয় ব্যবস্থা প্রয়োজনে সংসদে আমরা আসন সংখ্যা বাড়াতে পারি, সেটা আর একটা আলোচনা হতে পারে। কিন্তু ধরুন আমাদের সংসদে প্রতি মিনিটে খরচ হয় নাকি 2 লাখ টাকা, এবং তার ফলাফল আমরা দেখেছি। আচ্ছা, সেই সংসদকে কার্যকর কতটুকু করতে পারি আমরা, সেটির দিকে মনোযোগ দেওয়া উচিত। গত সংসদগুলোতে আমরা দেখেছি গড়ে মাত্র 12% সময় তারা ব্যয় করেছিলেন সংসদের কাজে, বাকিটা হয় প্রশংসা, না হলে দিনদা, না হলে গালিগালাজ, এই সমস্তের মধ্যে দিয়ে সময় চলে গেছে। আচ্ছা, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা প্রতি মিনিটে এটার খরচটা আমরা বহন করেছি, এগুলো শুনতে। এখন যখন উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষের কাজ কি হবে? উচ্চকক্ষের কিন্তু কোনো ফাংশন নাই। নিম্নকক্ষে যা সিদ্ধান্ত হবে উচ্চকক্ষ সেটা অনুমোদন দেবেন। আচ্ছা, অনুমোদন দেওয়ার জন্য 100 কিংবা 200 সংসদ সদস্যকে বসিয়ে তাদের বেতন ভাতা নানা ধরনের আনুষঙ্গিক সুবিধা দেওয়াটা কি খুব প্রয়োজন? আমরা এই প্রশ্নটা তুলেছি। এটা গেল তাহলে উচ্চকক্ষ সম্পর্কে। তারপরে আসলো পিয়ার সম্পর্কে। আমরা কিন্তু 2014 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনটা 2014-তে করে ফেললো, তারপর থেকে আমরা কিন্তু বামপন্থীরা একদম লিখিতভাবে নির্বাচন কমিশনে দিয়েছি যে আমরা পিয়ার পদ্ধতির ইলেকশনের দিকে দেশটাকে নিয়ে যাওয়া দরকার, যদি সত্যিকার অর্থে মানুষের রিপ্রেজেন্টেশন আমরা চাই। কারণ আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি যে বিএনপি যদি 36% ভোট পেয়েও পার্লামেন্টে সিট হয় 29টা, আবার কেউ কখনো কখনো 38% ভোট পেয়ে পার্লামেন্টে সিট হয়ে যায় 280টা। তাহলে এই যে মানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এর মধ্যে দিয়ে কী হয়, ইগনোরড হয়ে যায় হেরে যাওয়া মানুষগুলো। কিন্তু গণতন্ত্র তো সকলকে অ্যাকোমোডেট করতে চায়। এক জায়গায় যদি 51% ভোট কেউ পায়, তাহলে বাকি 49% মানুষের কোনো মূল্য নাই। এই জন্য আমাদের অনেকে বলে না ভোটটা পচে গেল, তার মানে আমার ভোটটা কোনো কাজে লাগলো না। এই যে ভোট পচানোর মানসিকতা থেকে মানুষ তখন বিজয়ী প্রার্থীর দিকে চলে যায়, এটা যেমন একটা বড় সমস্যা। আর একটা সমস্যা, ধরুন একটা দেশে যদি 4টা বড় দল থাকে, কোনো একটা দল পেলেন ধরেন 28% ভোট, অর্থাৎ আপনাদের পজিশন ছিল নিম্নকক্ষেও যাতে করে পিয়ার হয়। নিম্নকক্ষ উচ্চকক্ষ না, আমরা একটা কক্ষই চেয়েছিলাম, তাহলে আমরা দেখাতাম যে সব সময় মাইনরিটির মতামত নিয়ে মেজরিটিকে রুল করার যে পদ্ধতি, সেখান থেকে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনটা চেয়েছিলাম। কিন্তু আমরা ওটা খুব ভালোভাবে মানুষের মধ্যে নিয়ে যেতে পারি নাই, রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করতে পারি নাই। এই জন্য আমরা মনে করেছি যে আমাদের যুক্তিটা আমাদের কাছে ঠিক হলেও অন্যরা যেহেতু গ্রহণ করে নেই, কি আর করা, আমাদের আবার এটা যুক্তিটা করতেই হবে। অনেক কথাই তো মানুষকে বলি, মানুষ বোঝে না, হয়তো মানুষ পরে বুঝবে, কিন্তু মানুষকে তো চেষ্টা করতেই হবে। বামপন্থীদের ব্যাপারে তো এমনি অভিযোগ আছে যে ওনারা মানুষের ভাষায় কথা বলেন না। আচ্ছা, একটু আগে দেখেন, আমি যখন বললাম আমরা পিয়ার পদ্ধতি, সাথে সাথে উনি বললেন আমাদেরও তো পিয়ার পদ্ধতি, তাহলে উনি তো বুঝছেন। আচ্ছা দেখেন, কি একটা অদ্ভুত ব্যাপার। আমার পদ্ধতি না, আমরা বলছি যে পার্লামেন্টের যে বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমাদের একই ইয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। বামপন্থীদের কথা শেষ পর্যন্ত সবাই বলে, কিন্তু তাদের কথা নাকি বোঝে, আমাদেরটা নাকি বোঝে না। আমরা যখন বলি শ্রমিকের মজুরি দিতে হবে, এটা নাকি মানুষ বোঝে না। কি মুশকিল এই অভিযোগ কেন? এই অভিযোগটা খুবই দারুণ অভিযোগ। সেটা কি কারণ? দারুণ অভিযোগ মানে কি, আপনাকে আমি প্রথমে নো হায়ার করে দেবো,
কারণ আমি জানি আপনি যেটা কথা বলতে চান সেটা শেষ পর্যন্ত আমার এগেনস্টে যাবে। আমি এমন একটা পরিস্থিতি করব যাতে মানুষ আপনার কথা না শোনে, মানুষ আপনার কথা শুনলেও যেন পছন্দ না করে, অথবা যদি কখনো পছন্দ নাও করে তার উপর আস্থা না পায়, আর যদি কখনো আস্থা পায়ও তাহলে টিকবে না, এরকম একটা মানে কতভাবে আপনাকে মেলাইন করা যায়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো সবসময় ক্ষমতায় যারা থাকতে চান, ক্ষমতার আশেপাশে যারা থাকতে চান তারা, এবং তারাই আবার যখন ক্ষমতা হারান তখন তারাই আবার কিন্তু আন্দোলনের পথে আবার ওই একই দাবিগুলোই উত্থাপন। তাহলে আপনি কি এখানে মুজিবুর রহমান মঞ্জুর দিকে আঙ্গুল নির্দেশ করছেন? মঞ্জু ভাইরা তো একটা বেহেশতি সুবাতাস পাওয়ার মতো। ইন্টারেস্টিং ঘটনা বলে এটার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যে আমরা দেখি সবসময় যারা একটু পপুলার ভোট পান বেশি, যেমন ধরেন বিএনপির ভোট বেশি, আওয়ামী লীগের ভোট বেশি, বাট সমালোচনা কিন্তু বিএনপি আওয়ামী লীগের বেশি। তারা দুর্নীতিবাজ, তাদের চাঁদাবাজ, তাদের মানে নানা ধরনের সমালোচনা। তো আমি একটা মিটিংয়ে বলছিলাম যে যাদের বিরুদ্ধে আমরা বেশি সমালোচনা করছি আবার তারাই কিন্তু বেশি পপুলার, আবার আমরা যারা আপাত দৃষ্টিতে খুব স্ট্রাকচার্ড পলিটিক্স করি, ভালো ভালো কথা বলি, আমাদের কিন্তু খুব বদনামি নেই, কিন্তু আবার মানুষ আমাদের কথা বুঝছে না কেন বা আমাদেরকে সমর্থন দিচ্ছে না কেন? এই দুটো জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে ওরা এত সমালোচনা ওদের, এত বদনাম ওদের, কিন্তু পিপল কেন ওদের পক্ষে, আর আমাদের এত বদনাম নাই, আমরা এত ভালো ভালো, রতন ভাই এত ভালো ভালো কথা বলেন, তাই না, ওনাকে অনেকে পছন্দ করে, মানুষকে তারপর কেন আস্থায় নিতে পারছেন না? এটা রাজনীতির এই রহস্যটা বের করতে হবে। আচ্ছা, আজ প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রফেসর ইউনূস একটি কথা বলেছেন। তিনি বলছেন আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তিনি এই কথাটি বললেন, কিন্তু আমরা আবার পক্ষান্তরে এমনও শুনছি বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তিনিও বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আবার আজ আমরা এমনটি শুনলাম, এনসিপির নেতাদের মুখ থেকেও শুনলাম, নাহিদ ইসলাম বলেছেন ঐক্য না থাকলে আরেকটি 111-এর শঙ্কা, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আপনার মন্তব্য শুনে আসলেই কি দেখেন, প্রফেসর ইউনূস প্রথম থেকেই আমি মনে করি যে ওনার কথার মধ্যে আমরা খুব বেশি গ্যাপ পাইনি। উনি নির্বাচন দেবেন বলেছেন, উনি সংস্কারের বিষয়টাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন, বিচারের কথাগুলো বলেছেন, এবং ফাইনালি যাই হোক এত সন্দেহ সংশয়ের মধ্যেও আপনার মনে থাকার কথা যে সিন যখন ওই যে রোহিঙ্গা ইস্যুতে যখন একটা করিডোরের আলোচনা হয়েছিল, তখন কিন্তু আপনার এখানেই কোনো একটা টকে আমার একজন সহ আলোচক বলেছিলেন যে উনি এখানে একটা যুদ্ধের শঙ্কা দেখেন, এবং এটার পেছনে ইউনূস মার্কিন একটা জয়েন্ট উনি কনস্পিরেসি দেখেন, যে একটা যুদ্ধের পরিস্থিতি লাগিয়ে ইলেকশনটা পিছিয়ে দেয়া। তো আমি তখন ওনাকে বলেছিলাম যে যদি আপনার এটা ভুল হয় সেদিন কিন্তু আপনাকে সরি বলতে হবে। এখনও আরেকদিন যদি ওনাকে পাই আমি চাই যে ওনাকে নিয়ে সরি বলাবো, কারণ অ্যাকচুয়ালি আমরা অনেক ষড়যন্ত্র সন্দেহ করি, কিন্তু আমাদের ভুলের কারণে যে সন্দেহ, ধরেন আপনার শত্রু তো সবসময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, আপনার শত্রু তো সবসময় চাইবে আপনার অমঙ্গল হোক। এখন আপনি নিজে যদি ব্লেড দিয়ে আপনার হাত কাটেন, আপনি নিজে যদি ঘরের মধ্যে কাঁচ ছড়িয়ে রেখে হাঁটার সময় পা কাটেন, তাহলে কি আপনার শত্রুর দোষ না আপনার নিজে অসতর্কতার দোষ? আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগ একটা ষড়যন্ত্র করবে, ইন্ডিয়া তার ব্যাক এন্ডে তাকে সাহায্য করবে, এটা তো একদম মানে একটা পাগলও বুঝে বাংলাদেশে এখন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনারা সবাই ষড়যন্ত্র বুঝেন, আমি দেখি বিএনপিও বলে ষড়যন্ত্র হচ্ছে, জামাতও বলে ষড়যন্ত্র হচ্ছে, এনসিপিও বলে ষড়যন্ত্র হচ্ছে। তো বাবু, ষড়যন্ত্র যখন এত বুঝেন, আপনারা ঝগড়া করছেন কেন? আপনারা কি নিয়ে ঝগড়া করছেন? আপনারা একে অপরের বিরুদ্ধে কি নিয়ে লাগছেন? যে নাহিদ যেটা বলেছে একই কথা কিন্তু আমি আরো 2 সপ্তাহ আগে বলেছি, যে মানে আপনি 111-এর পরিস্থিতিটা খেয়াল করেন, কোন পরিস্থিতি থেকে 111টা হয়েছে। আপনি রোল করতে করতে কোথায় গিয়ে আপনার মনে থাকার কথা যে ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের অর্ডার, ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের সন্দেহ করা হচ্ছে যে উনি অন্য একটা জায়গা থেকে এসে, উনি মনে থাকার কথা না আপনার, সেটা বলেন, সন্দেহ হচ্ছিল যে ইয়াজউদ্দিন আহমেদ নিজে চলছেন না, উনি যেন কোনো একটা বিশেষ জায়গা থেকে নির্দেশিত হয়ে চলছেন। এবং আকবর আলী খান, তারপরে রেপুটেড অ্যাডভাইজাররা তখন রিজাইন করলেন, কি ঘটনাগুলো সব আমরা জানি। তাহলে এখন যদি আমরা দেশটা যত কিছুই হোক, একটা সংস্কার আলোচনা হয়েছে, তো আমরা একটা সনদে পৌঁছে যেত, একটা ডিক্লারেশন অফ মানে জুলাই একটা তো হয়েছে, সবকিছু আমরা পাবো, সবকিছু একদিনে হবে তা তো হতে পারে না। এখন ধরেন এই জুলাই সনদ নিয়ে তো একটা কথা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে? আমরা এটাতে একমত হলে অসুবিধাটা কি? আমরা যারা কনসার্ন অ্যাবাউট দি জুলাই, যে আমরা চাই জুলাই সনদটা আসলে ঝুলে
আছে কেন? আমরা জানি যে এখন জুলাই এখন সনদের বাস্তবায়ন মেয়াদ প্রক্রিয়া। বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া জুলাই হয়েছে। সনদটা ঝুলে আছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। আমরা বলছি যে এই বাস্তবায়নটা এটা এখনই অ্যাসিওর করতে হবে, ঠিক আছে? কিন্তু এখন কিভাবে অ্যাসিওর করবে সেই প্রশ্নটা তো সামনে এখন আসছে। অ্যাসিওর করার জন্য কিন্তু ওই যে দেখেছেন ডক্টর আলী রিয়াজ, আজকে আমি ওনার স্টেটমেন্ট পড়লাম, ওনারা বিভিন্ন ধরনের মতামত নিয়েছেন। কেউ বলেছেন যে এটা আর্টিকেল 106 এর আন্ডারে, এটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে এটা অধ্যাদেশ আকারে, আইন আকারে এটা হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে এটা যেন গণভোট হতে পারে, মানে যখনই আপনি এটা গণভোট নিয়ে এটাকে কনফার্ম করে ফেলবেন তখন আর কোনো সংশয় নাই, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি এটা ইয়েতে যাবে। তো এখন আমরা এই জায়গাটায় কেন আমাদের মধ্যে দ্বিমত হবে, সমস্যা আমি আসছি আপনার কাছে। অ্যাডভোকেট আজম খান, আপনার কাছ থেকে অনেকগুলো পয়েন্ট চলে এসেছে। আমি আপনার কাছে প্রথম শুনি যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা, যেহেতু আপনি একজন আইনজীবী, আপনার কাছে এটা শুনি যেটা আসলে 106 থেকে 106 এর আওতায় পারমিশন নিয়ে এভাবে প্রজ্ঞাপন জারি করে করা যায় কি না। আমি তার আগে একটু ওই উচ্চকক্ষ নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই। উচ্চকক্ষের প্রয়োজন আমরা কেন মনে করেছি বিএনপি? এই জন্যেই যে এই যে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেজন্যে এই ডক্টর আলী রিয়াজ বলছেন না যে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চাই। তো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদেরকে যদি আমরা নিজেদের পার্লামেন্টের ভেতরে নিয়ে আসতে পারি তাহলে বিভিন্ন সমস্যায় আমরা কিন্তু তাদের বেশ সহযোগিতা পেতে পারি। সেজন্য উচ্চকক্ষটা, দেশটা ছোট হলেও উচ্চকক্ষটা প্রয়োজন। যারা সরাসরি অ্যাক্টিভ পলিটিক্সে না থাকে, যারা সরাসরি নির্বাচনে যেতে চায় না, অথচ জাতিকে দেবার মতো যাদের অনেক মেধা আছে, তাদের জন্যই আমাদের প্রস্তাব যে হ্যাঁ একটা উচ্চকক্ষের দরকার যেখানে দেশ উপকৃত হতে পারে। এজন্যই মূলত বিএনপি আমরা উচ্চকক্ষ চাই। আর এই যে আর্টিকেল 106 এর কথা বলছেন কনস্টিটিউশনে, যে তা এর মাধ্যমে অধ্যাদেশ হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু সকল সনদের সকল ধারাই কি অধ্যাদেশে বাস্তবায়ন সম্ভব? যেগুলোর সাথে কনস্টিটিউশনাল ম্যাটার জড়িত সেগুলো কি অধ্যাদেশ হয়ে বাস্তবায়ন সম্ভব? সেটা তো আপনার পার্লামেন্টে যেতে হবে। কিন্তু এই ঐক্যমতটাই আসছে তো, রাইট, যে যারাই পার্লামেন্টে যাক তারা এটা বাস্তবায়ন করবে। এটা বিএনপিও বলছে যে নির্বাচন হবে, নির্বাচিত পার্লামেন্ট হবে এবং জুলাই সনদ সেখানে আগে ঘোষিত হতে পারে, কিন্তু সেখানে সেটা বাস্তবায়ন হবে। এবং বিএনপি নয় শুধু, বা যারা পার্লামেন্টে থাকবে তারা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, তারা বাধ্য থাকবেন জাতির সামনে, তাদের এই প্রতিশ্রুতি থাকবে। কাজেই আমি মনে করি না যে জুলাই সনদ বাস্তবায়নে তেমন কোনো জটিলতা তৈরি হবে। আমি যেটা মনে করি যে আমাদের আগামী দিনে নির্বাচন বলুন আর সরকার বলুন আর গণতন্ত্র বলুন, সকল রাজনীতিতে আমাদের যে কালচারটা, এই কালচারটার পরিবর্তন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা আপনার খুবই জরুরি এই কালচারটা। কারণ আমরা সেই ফ্যাসিবাদের ভাষায় যদি কথা বলি, যেমন আজকে এনসিপির এক নেতার বক্তব্য যা দেখলাম আমি, তাতে মনে হলো যে শেখ হাসিনা ঠিক যে ভাষায় কথা বলছেন আজকাল আমাদের এনসিপির ইয়াং নেতারা সে ভাষায় কথা বলছেন। এনসিপির নেতারা এই বয়সে, অনেকেই 30-এর নিচে যাদের বয়স, তারা জাতীয় রাজনীতিতে এসছেন, তাদেরকে স্বাগত জানাই, কিন্তু তাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে। আমি এমনভাবে কথা বলবো যাতে ব্যক্তিগত পর্যায়ে কেউ আঘাতপ্রাপ্ত না হয়, যাতে করে জাতীয় রাজনীতির ক্ষতি না হয়ে যায়, যাতে করে আমার নিজ সম্পর্কে অন্য দল আমাকে খুব ছোট মনে না করে। আমাদের মধ্যে সেই চর্চাটা যদি না হয় তাহলে অতীতে আমরা যে ফ্যাসিবাদের রূপ দেখেছি, তাদের কথার যে লাগামহীন ব্যবহার দেখেছি, তা পার্থক্যটা
রইল কোথায়? আমরা ইন রেসপন্স আমরাও বিএনপি নেতাদের অনেককে একটু লাগামহীন কথা বলতে দেখেছি, সেই বিষয়টাও আপনি যদি বলেন যে সেটা আসলে কেন হলো। সেটা যদি আমাকে আপনি, আপনারা যদি ওইভাবে, আপনারা যদি রেসপন্স বিএনপি এবং এনসিপি দুটো তো ক্ষমতার তাপ আছে, এজন্য একটু আমাকে যদি আপনি ধরিয়ে দেন তাহলে এ নিয়ে আমি কথা বলতে পারি। আমি যতটুকু জানি যে বিএনপি সবসময় দায়িত্বশীল আচরণ করে, দায়িত্বশীল কথা বলে। ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য আজকেও যে ধরনের কথা, অর্থাৎ গতকালকেও যে ধরনের কথা এনসিপির নেতারা বলেছেন, এক এনসিপির নেতা কি বলেছেন জানেন? বলেছেন 26 ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে কবর থেকে ওই জুলাই যোদ্ধাদের, শহীদদের লাশ ফিরিয়ে দিতে হবে। এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হলো? এইটা কি কোনো রাজনীতির কথা হলো? এটা কোন রাজনীতির কথা হলো? তো এই ধরনের কথা বললে তাহলে বোঝা যায় যে তারা নির্বাচন ফেরানোর জন্য মরিয়া হয়ে গেছে। তো এই নির্বাচন ফেরানোর চিন্তা করাটাই তো এক ধরনের নির্বাচন বাধাগ্রস্ত করবার ষড়যন্ত্র। আমরা তো এ ধরনের বক্তব্য আশা করি নাই। আমরা বক্তব্য আশা করি যে তারা নির্বাচনে আসবে, তাদের নতুন সংগঠন, এটা তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তারের একটা অংশ হিসেবেও তারা নির্বাচনে আসতে পারে। যে এবারের নির্বাচনটায় আমরা কতগুলি সিট পাবো সেটা বড় কথা নয়, আমাদের সংগঠনকে এই নির্বাচনের প্রচারণার মাধ্যমে আমরা সংগঠনকে জাতির সামনে পরিচিত করব, বিস্তার ঘটাবো। তা না করে তারা যে নেগেটিভ, নেতিবাচক কথাগুলো বলেন, এটা কিন্তু এনসিপির দাবি তো আসলে খুব স্পষ্ট। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এই কারণে যে জুলাই সনদের তারা আইনি ভিত্তি দাবি করছে। শুধু তাই না, তাদের আরও অনেক দাবি ছিল, গণপরিষদের দাবিও তাদের আছে, সংবিধান বাতিল করে দেওয়ার দাবিগুলো আছে। কিন্তু ষড়যন্ত্রের কথা যেটা আমরা শুনছি, সেই জায়গা থেকে আমার প্রশ্নটা ছিল, এর বাইরে আপনি আর এমন কিছু তো ষড়যন্ত্র না, এটা স্পষ্টভাবে তারা বলছে, কোনো ষড়যন্ত্র আপনারা দেখেন কিনা? না, স্পষ্টভাবে বলছে, কিন্তু এটাও নির্বাচনকে বাধাগ্রস্ত করবার আরো যারা এটার সাথে সম্পৃক্ত, যে নির্বাচনটা না হোক, তাদেরকে উৎসাহিত করে। আর পতিত যে ফ্যাসিবাদ, তাদেরকে উৎসাহিত করে যে আমরাও তো সেটাই চাই, যে নির্বাচনটা যাতে না হয়, যাতে দেশটা একটা অচল অবস্থার দিকে চলে যায়, যাতে গণতন্ত্রে দেশটা ফেরত যেতে না পারে। আচ্ছা, আপনি বলুন, নির্বাচনের বিকল্প কি হতে পারে? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা সকল সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাব। আলাপ আলোচনার মধ্য দিয়ে সংসদে আলোচনা করব, অথবা সংসদের বাইরে করব, নির্বাচিত সরকারের কাছে দাবি করব, একটার পর একটা সমস্যা সমাধানের জন্য কাজ করব। নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত সরকার একটা গণতান্ত্রিক দেশে কতদিন থাকতে পারে, এবং থাকলে সেই দেশের অবস্থাটা কি হতে পারে? আজকে বিনিয়োগের অবস্থা, একটু শেষ করি, আজকে বিনিয়োগের অবস্থা দেখেন, আজকে ব্যাংকিং অবস্থা দেখেন, আজকে রাজনৈতিক স্থিতিশীলতার কি করুণ দশা দেখেন, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন। সব কিছুই কিন্তু একটা নির্দিষ্ট একটা স্থিতিশীলতার পথে যাবে যখনই একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। কাজেই এই ধরনের কথা বলা, যারা ষড়যন্ত্র করে তাদেরকেই তো সহযোগিতা করা। রাজিকুজ্জামান রতন, আপনি আপনার কাছে কি মনে হয় যে ষড়যন্ত্রের কথা আমরা শুনছি সেটার কতটুকু ভিত্তি আছে? আসলে একটা অবাক করা বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র কথাটা বহুল কথিত, এবং এই ষড়যন্ত্র কথাটার ভিতরেই একটা ষড়যন্ত্র আছে। আমরা সবসময় ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র বলতে কোনোদিন ষড়যন্ত্র খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আমাদের গার্মেন্টস শ্রমিকরা যদি মজুরির দাবিতে আন্দোলন করে, বলে এর মধ্যে ষড়যন্ত্র আছে। আচ্ছা, যদি ছাত্ররা আন্দোলন করে, তাহলে এর মধ্যে ষড়যন্ত্র আছে। যদি আমরা বলি যে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই, বলে এই মুহূর্তে নির্বাচন চাওয়াটা, এটার পিছনেও একটা ষড়যন্ত্র আছে। এবং এমন কোনো, সেই আইয়ুব খানের সময় থেকে আমাদের এখানে যখন উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করিয়ে ফেলা হয়েছে, নির্বাচন চাওয়া নিয়ে ষড়যন্ত্র, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা বলছি না, নির্বাচন চাওয়া নিয়ে কিন্তু একদিন ষড়যন্ত্র ছিল। এখন যেটা বলছি কি, যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রটা কারা করছে বলছে, খেয়াল করে দেখুন। তার আগে বলছিল যারা এই মুহূর্তে নির্বাচন চায় তারা একটা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। আবার কথাটা ঘুরে যাচ্ছে, মানে এই যে কখন যে হাওয়াটা ঘুরে যায়,
যে ওই লালন একটা গানের মতো একটা বদ হাওয়া লেগে কখন যে কোন জিনিসটা ঘুরে যায়, এই জন্য আমাদের মনে হয় যে এই ষড়যন্ত্রের কথাটা বাদ দিয়ে আসলে আমাদের ফ্যাক্টগুলো অ্যানালিসিস করা উচিত। আচ্ছা, আমাদের রিয়েলি এটা যাচাই করা উচিত যে কেন আমাদের দেশের জনগণ এই গণতান্ত্রিক ব্যবস্থাটা এতদিন ধরে প্রত্যাশা করেছে, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা না হলে আমাদের অর্থনীতিতে তার কী প্রভাব পড়ে, মনন জগতে কী প্রভাব পড়ে, জবাবদিহিতা কেন তৈরি হয় না, এমনকি সামাজিক সুস্থ যে একটা সংস্কৃতি সেটা কেন বিকশিত হয় না। ফলে গণতন্ত্র শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নয়, গণতন্ত্র হচ্ছে একটা সমাজ ব্যবস্থার উন্নয়নের জন্য দরকার। তো এগুলো নিয়ে না আমাদের বিতর্কটা হওয়া দরকার। আর একটা বিতর্ক হওয়া দরকার আমাদের, যে অভ্যুত্থান হলো সেই সময় রাষ্ট্রশক্তি গায়েব ধরে আমাদের উপর টিকে থাকতে চেষ্টা করেছে, আর জনগণও তার সমস্ত শক্তি দিয়ে তাকে উৎখাত করেছে। তখন শক্তির পরীক্ষা হয়েছিল, কিন্তু এই শক্তির পরীক্ষা তো সবসময় এইভাবে হবে না। বন্দুকের সামনে কি মানুষ সবসময় এরকম ইট পাথর নিয়ে দাঁড়াবে? এটাই কি ক্ষমতা পরিবর্তনের নীতি হবে? তাহলে সেদিন শক্তি পরীক্ষা হয়েছিল কি এরপরে যে মব হচ্ছে এটাও কি শক্তি পরীক্ষা হবে, নাকি মবের পরিবর্তে ডেমোক্রেসি অপারেট করবে? ফলে এখন আমাদের এই 1 বছর ভাবা দরকার ছিল যে যথেষ্ট হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, মানুষের একটা বিপুল জাগরণ হয়েছিল, এই উত্থিত জনগণ সে যেন তার প্রত্যাশিত সমাজটা পেতে পারে। এই জন্য কী কী করা দরকার আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের কৃষির ক্ষেত্রে, আমাদের শিল্পের ক্ষেত্রে। আমি ছোট্ট একটা কথা যদি বলি, যে বলে শেষ করি, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেটটা হলো, এর মধ্যে কি আমরা একটু বিকল্প কিছু আশা দেখতে পেতাম না? পাওয়াটা উচিত ছিল তো, প্রত্যাশাটা কি ভুল ছিল? কিন্তু দেখা গেলো একই গতানুগতিক একটা বাজেট আমরা করে দিলাম। তার ফলে মানুষ বললো তাহলে পরিবর্তনটা কোথায় হলো? চেহারায়? আমরা তো শুধু চেহারার পরিবর্তন চাইনি, আমরা তো একটা চরিত্রগত পরিবর্তন চেয়েছিলাম। আমি আসলে অন্য আলোচনায় যাব, কিন্তু এর আগে যেহেতু গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি এসেছেন, আমি একটু শুনতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছ থেকে, পরিবর্তনটা আসলে কোথায় হলো? পরিবর্তন তো হয়েছে, ধরেন প্রথম হলো যে আমরা সবাইকে ভ্যালু দিচ্ছি। যেমন জাতীয় ঐকমত্য কমিশন আমরা দেখলাম যে সবার কথা বলারটাকে আমরা অ্যাকোমোডেট করেছি, গণ অভ্যুত্থানের শক্তিদের সবাইকে। পরিবর্তন হয়েছে, যেমন এখন আমরা, যেমন আপনাকেই বলি, সেদিন একটা টক শোতে দেখলাম একজনকে বলছে যে কত মার্কস দিবেন ডক্টর ইউনূসকে। তো আমি বললাম যে আমি 60 দিব, আমি সরলভাবে বললাম। আরেকজন বললেন যে আমি 30 দিব। তো উপস্থাপক জিজ্ঞেস করলেন 30 মানে তো ফেল। তো বলছে ফেল না, আমি চাই যে ওনাকে বেঞ্চের উপর দাঁড় করে রাখবো, ডক্টর ইউনূসকে বেঞ্চের উপর দাঁড় করে রাখা উচিত। ধরেন এই কথাটা তো আমরা কেউ হাসিনাকে বলতে পারি নাই যে হাসিনাকে বেঞ্চের উপর দাঁড় করে রাখা উচিত বা এটা করা। তো এখন তো এটা আমরা বলতে পারছি। পরিবর্তন যে হয় নাই সেটা বলা যাবে না। আমরা সবাই সবার কথা বলছি, একসাথে বসে যুক্তিতর্ক করছি। ইভেন যেটাকে আজম ভাই খারাপভাবে দেখছেন সেটাকেও আমি পজিটিভলি বলতে চাই, যে এই যে কিশোরেরা, তরুণেরা, তারা চোখে চোখ রেখে কথা বলছে রাজনীতিবিদদের, ঠিক আছে? কারণ ওরা তো হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছিল, ওই ট্রেন্ডটা এখনো আছে। একটা জিনিস মনে রাখতে হবে, গণ অভ্যুত্থান সবসময় নিয়মকে ভেঙে করে, গণ অভ্যুত্থান সবসময় সভ্যতাকে গুড়িয়েই করতে হয়, ঠিক আছে? শেখ হাসিনা যখন বলেছিল রাজাকারের নাতিপুতি, ওরা কিন্তু প্রতিবাদে কালো কাপড় ধারণ করে নাই, ওরা প্রতিবাদে আমরা রাজাকার নই, আমরা রাজাকারের নাতিপুতি নই বলে নাই। ওরা বলছে যা বেটি আমি রাজাকারের নাতি, কি হয়েছে তোর, আমি এইভাবেই করেছে তারা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটাই কি তারা কন্টিনিউ করবে? এটা তো হয় না, কারণ যুদ্ধ যখন করি আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করি, যুদ্ধ যখন শেষ হয় তখন তো অস্ত্র সমর্পণ করি। এই সেফ ল্যান্ডিংটা পৃথিবীর সব জায়গায় লাগে। গণ অভ্যুত্থানের পরেও আপনি গণ অভ্যুত্থানে হাসিনাকে যে টোনে কথা বলেছেন, সেই টোনে যদি এখন আমরা আবার কথা বলতে থাকি তাহলে তো এটা কন্টিনিউ করবে, তাহলে তো আর শান্তির জায়গায় ফিরবে না। এই সেফ ল্যান্ডিংটা আমাদের এই হিলিং এর মধ্যে দিয়ে হতে হবে। এই যে ওরা খারাপ করছে বা কেউ করছে, আবার আজম ভাই দরদ দিয়ে সমালোচনা করছেন, এটাই প্রসেস, এইভাবেই আস্তে আস্তে এটা কেন হচ্ছে এটা নিয়ে একটু কথা বলবো আমি। যে আপনি যেটা বলছেন এই পরিবর্তন, আমার আরেকটা কথা আছে, আপনি সময় দিলে আমি বলবো। হাসিনা সরকারের কে নিয়ে যখন কথা বলেছে তখন যে টোন ছিল সেই টোনটা এখন কেন আসছে সেটা নিয়ে একটু কথা বলবো, আমরা বিশ্লেষণ শুনবো। কিন্তু এর আগে আপনি সরকারকে নাম্বারিং এর কথা বলছিলেন। একটি জরিপ হয়েছে সম্প্রতি, আপনি জানেন গতকালই জরিপটা এসছে। আপনি জানেন যে এটি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD জরিপ, এবং সেখানে কিন্তু সাধারণ মানুষকে, এখানে জরিপে অংশগ্রহণকারী যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারকে কত নাম্বার দেওয়া হবে। সেখানে 63% নাম্বার দিয়েছেন উত্তরদাতারা। এর আগে ছিল এটা 68%, এটা কিন্তু পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণ কি বলে মনে হয়? এটা কিন্তু খুবই, আমি এটাকে রিজনেবল মনে করি। দেখেন আপনি
এই জরিপে কিন্তু শুধু সরকারের গ্রহণযোগ্যতা কমেছে বলে নাই, বিএনপিরও গ্রহণযোগ্যতা কমেছে, জামাতেরও গ্রহণযোগ্যতা কমেছে, ইভেন ছাত্রদেরও গ্রহণযোগ্যতা কমেছে। আমার তো মনে হয় জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে। আমরা না কথা বলবো এটা আপনি নিয়ে। দেখবেন যে এর আগের যে জরিপটা ছিল ওখান থেকে একটু কমেছে। কেন কমেছে? ছাত্রদেরও গ্রহণযোগ্যতা কমেছে। আমরা সাধারণত দেখি, ধরেন আমরা যদি 2 জন থাকি, আমার যদি জনপ্রিয়তা বাড়ে তাহলে রতন ভাইয়ের কমবে, অথবা রতন ভাইয়ের বাড়লে আমার কমবে, এটা। কিন্তু এটা হচ্ছে রতন ভাইয়েরও কমছে, আমারও কমছে, আজম ভাইয়েরও কমছে। এইটা একটা খারাপ নজির আমাদের। তার মানে হচ্ছে এই যে জনগণ কারো প্রতি সন্তুষ্ট না, জনগণের যে প্রত্যাশা আমরা কেউ সেটাকে ধারণ করছি না। আপনাকে আমি জাস্ট যে কথাটা বলতে চেয়েছিলাম, দেখেন আপনি বলেছেন না ষড়যন্ত্র দেখেন না কি দেখেন, আমি আসলে ষড়যন্ত্রের চাইতে আমি একটা জিনিস দেখি, স্পষ্ট হুমকি দেখি। হুমকি ফ্রম দি একটা সাইড, ভারত, হাসিনা, দেন আদার্স। আর 2 দিকে আমি দেখি অস্থিরতা এবং হটকারিতা। আমরা সবাই অস্থির হয়ে গেছি নানা কারণে অস্থিরতা। ধরেন যেমন এই যে আজম ভাই বললেন যে নির্বাচন তো হতে হবে, হ্যাঁ নির্বাচন তো হতে হবে, ঠিক আছে, কিন্তু এই নির্বাচন দিয়ে তো আমরা সরকারকে হটাই নাই। শেখ হাসিনাকে কি আমরা নির্বাচনের মাধ্যমে হটাইতে পারছি? 3টা নির্বাচন তো আমরা ফেস করেছি। কোথাও ইলেকশন করে চেষ্টা করেছি, কোথাও বর্জন করে চেষ্টা করেছি। তাইলে আপনি যে বারবার বলছেন যে ইলেকশনই সলিউশন, আমি তো আরো ভয়ানক কথা বলি। আপনি যদি একটা প্রপার ইলেকশন করতে না পারেন তাহলে তো আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। আমার মনে হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় পৌঁছবো। আপনি কি কল্পনা করতে পারেন যে ফেব্রুয়ারির ইলেকশনটা কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো আমরা আরেক দফা অনিশ্চয়তার মধ্যে ঢুকবো। আপনি যদি প্রশ্নবিদ্ধ হবে, এটা আপনি কেন প্রশ্নবিদ্ধ হবে? এই জন্যই বলছি, আপনি একটু আগে বললেন 45,000 ভোট কেন্দ্র, এটা কিভাবে হ্যান্ডেল করবে? সেনাবাহিনী বলছে 80,000 সদস্য, তার মানে কি পার কেন্দ্রে যদি আপনি রেশিও করেন কয়টা লোক পড়বে? পুলিশের সদস্য সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি, সব তো আর ডিউটিতে করতে পারবে না। এখানে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পুলিশ আর্মি দিয়ে আপনি ইলেকশন হ্যান্ডেল করাতে পারবেন না। এখন এই যে আমরা এখনো অসহিষ্ণুতাটা দেখতে পাচ্ছি, ইলেকশন পর্যন্ত যদি এটা কন্টিনিউ করে, আমি যদি মনে করি আমি যে কোনোভাবে ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করবো। ইলেকশন প্রভাবিত করার চেষ্টা করে কে? যাদের শক্তি বেশি তারা। আমি তো এখনো দেখতে পাচ্ছি যারা শক্তিশালী, আপনি একটু আগে বলেছেন না যে কারা কারা অসহিষ্ণু, বিএনপি অসহিষ্ণু আর এনসিপি অসহিষ্ণু। উনি বলছেন ওনাদের 2টার পিছনে পি আছে, সেজন্য পি মানে পাওয়ার। 2টা দলই পাওয়ার জেনারেট করতেছে, ফলে ওনাদের মধ্যেই টেন্সটা ক্রিয়েট করতেছে। এ বলছে ইলেকশন হইতে দিব না, এ বলতেছে ষড়যন্ত্র করতে। বয়ানগুলো কিন্তু 2 পাওয়ারফুল জায়গা থেকে আসতেছে, কিছুটা জামাত থেকেও আসতেছে। তো এই জন্য আমি যেটা মনে করি যে আপনাদেরকে এটা মনে রাখতে হবে, ইলেকশন দিয়ে আমরা হাসিনাকে দূর করতে পারি নাই। কি দিয়ে দূর করেছি? তাইলে দূর করেছি ঐক্য এবং সমঝোতা দিয়ে। ঐক্যটা সবাই মিলে এক জায়গায় চলে আসছি, কেউ আমাদেরকে ডেকে আনে নাই, আমরা এসে গেছি। সমঝোতাটা কি ছিল? বাচ্চারা যখন বলেছে ঢাকা ঘেরাও করো, আপনি তখন জিজ্ঞেস করেন নাই তোমার বয়স কত, আপনি জিজ্ঞেস করেন নাই তুমি ছাত্র, আমি তোমার ডাকে ঢাকা ঘেরাও করতে আসবো কেন। তার সাথে একটা অলক্ষ্যে একটা সমঝোতা হয়েছে যে তুমি ডাকছো আমি আসছি, ঠিক আছে। গণতন্ত্র উত্তরণের জন্য সে ঐক্যটা হচ্ছে না। এই ঐক্য এবং সমঝোতা লাগবে, এই জন্য আপনি দেখেন 2018 সালে ঐক্যটা লাগবে আমরা জানি, কিন্তু আসছে না কেন, হচ্ছে না কেন? কারণ আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার। আপনাকে ঐক্যটা তখনই আসবে যখন আপনি উইন উইন পলিসিতে আসবেন, উইন উইন সিচুয়েশনে আসবেন। সেটা কি রকম? এই যে আমাদের যে অভ্যুত্থান হয়েছে এখানে তো উইন উইন, তো সবাই বিজয়ী হয়েছে। দেখেন জামাতের তার এই 10 বছরের অপ্রাপ্তি সে এখন পেয়ে গেছে, বিএনপির পেয়ে গেছে। আমি আজকে দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 কতজন কর্মচারী কর্মকর্তা তাদের চাকরি হারিয়ে ফেলেছিল, সবাই একসাথে চাকরি পেয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন যে আপনি নিউ ইয়র্ক থেকে ঢাকা শহরে চলে আসছেন, আপনি কল্পনা করতে পারেন আপনার কত কষ্ট ছিল? আপনি চলে আসছেন না, আপনার মায়া, আপনার সন্তানদের লেখাপড়া সব বাদ দিয়ে চলে আসছেন না নিজের দেশে। সুতরাং এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা সবাই জিতেছি, সবাই লাভবান হয়েছি। নিশ্চয়ই সেই ঐক্যটা দরকার, কিন্তু ঐক্যটা আসলে কেন আসছে না গণতন্ত্রের প্রশ্নে, সে প্রসঙ্গে আমরা কথা বলবো অ্যাডভোকেট আহমেদ আজম খান। তার আগে একটু ছোট করে জিজ্ঞেস করি যে এই যে জরিপটা নিয়ে কথা বলছি, এই জরিপে আমরা দেখলাম যে যদি আমি উল্লেখ করি তাহলে খুব ইন্টারেস্টিং একটি ডেটা আমি দেখলাম, সেই 27 বছরের নিচে যারা তারা 9% বিএনপিকে ভোট দেবে এবং 12% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, আওয়ামী লীগকে 7%, এনসিপিকে 4% মানুষ ভোট দেবে।
আপনি এবং 28 থেকে 35 বছর যারা আছে ভোটার্স তারা 11% মানুষ বিএনপিকে, জামায়াত ইসলামীকে 11% এবং আওয়ামী লীগকে 7%, এনসিপিকে 2% মানুষ ভোট দেবে। এখনো সিদ্ধান্ত নেননি 50% মানুষ, মন্তব্য করেনি 15% ভোট দেব না 2%। আপনি কিভাবে দেখছেন আসলে? আমি আবারও আপনার কাছ থেকে একটু সময় নেব। মঞ্জু ভাই আমার খুব প্রিয় মানুষ, দীর্ঘদিন ওনার সাথে আমার সম্পর্ক। উনি বলেছেন যে কিশোরেরা চোখে চোখ রেখে কথা বলে, হাসিনার সাথেও তারা চোখে চোখ রেখে কথা বলেছে। হাসিনার সাথে চোখে চোখ রেখে কথা বলেছে এই জন্যেই যে তার বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাকে বিতাড়িত করবার জন্য সংগ্রাম করেছে। এখন তো মাফিয়া চক্রের পতন হয়েছে, এখন ওই কিশোরেরা ওইভাবে যদি চোখে চোখ রেখে কথা বলে, এখন কি সেই সিচুয়েশন আছে? তাহলে তো সেটা হটকারিতা হবে। সেটা আমি বলেছি যে এখন এটাকে টোন ডাউন করতে হবে, সেটা বলেছি। এখন তারা রাজনীতির মঞ্চে চলে এসছে, তাদেরকে এখন সেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। যদি সেই প্রস্তুতি যতক্ষণ না নিতে পারে ততক্ষণ তারা আসবে না। আমরা কিন্তু 69-এর আন্দোলনে, আমি সক্রিয় একজন ছাত্রকর্মী ছিলাম, 69-এর আন্দোলনের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা কিন্তু আসেনি, কারণ তারা প্রস্তুত ছিল না। আমরা 90-তে দেখেছি গণ অভ্যুত্থান, সেখানেও ছাত্র সংগ্রাম পরিষদের অনেক বড় ভূমিকা ছিল। ছাত্ররা কিন্তু ক্ষমতায় আসেনি, কারণ আমরা জানি যে তারা ছাত্র, তাদের সেই প্রস্তুতি নেই। এখনো আমরা মনে করি যে এদেরও সেই প্রস্তুতি নেই বলেই এদের কথার বার্তায় লাগামহীনতা, এদের কথাবার্তায় অত্যন্ত হঠকারিতা। এইখানে তাদের বুঝতে হবে যে আমরা জাতীয় রাজনীতির মঞ্চে এসেছি, আমাদের সেই প্রস্তুতিটা, সেই দায়িত্বশীলতাটা থাকতে হবে। এখন নির্বাচনের মাধ্যমে হাসিনার পতন হয় নাই, আন্দোলনে হয়েছে, তাই বলে কি নির্বাচন হবে না? নির্বাচন না হলে দেশ তো গণতন্ত্রের যাত্রায় যাবে না। গণতন্ত্রের যাত্রায় না গেলে এই যে মানে অঢেল সমস্যা, এই সমস্যাগুলো সমাধান হবে কি করে? কাজেই লাগবে নির্বাচিত সরকার, লাগবে গণতান্ত্রিক সরকার। আমরা যে যাই বলি না কেন, অনেকে বলে থাকেন নির্বাচনই কি একমাত্র পথ? নো, একমাত্র পথ নয়, কিন্তু নির্বাচন হলো আসল সকল সমস্যার সমাধানের সবচেয়ে বড় উপসর্গ, সবচেয়ে বড় স্তম্ভ। এবং নির্বাচিত সরকার এবং সংসদের মধ্য দিয়েই আমরা সকল সমস্যার সমাধান করতে পারি। এখন আপনি জরিপের কথাটা বলেছেন, দেখুন এখানে আবার আমি বলবো যে জরিপটা কবে হয়েছে? জরিপটা হয়েছে যে যদি আমরা সকল কিছুকে ভেদ করে নির্বাচনটা ফেব্রুয়ারিতেই করতে পারি, তাও কিন্তু 7 মাস। এই 7 মাস আগের জরিপ, এবং ওই যে রতন খুব চমৎকার একটা কথা বলছেন যে জরিপের যে কতগুলো দিক আছে, একটা হলো শহরের, একটা হলো গ্রামের, একটা হলো শ্রমিক বেল্টের, একটা হলো কাউরান বাজারের লোকদের, এই বিভিন্ন জায়গার যে জরিপ, তার আলাদা আলাদা ফলাফল হবেই। আমি মনে করি এখন যারা জরিপ বাংলাদেশে করছে, আমেরিকায় নির্বাচনের জরিপ, ইংল্যান্ডের নির্বাচনের জরিপ, অস্ট্রেলিয়ার নির্বাচনের জরিপ, এমনকি ভারতের নির্বাচনের জরিপেরও যে স্ট্যান্ডার্ড, আমরা এখনো সেই স্ট্যান্ডার্ডের জরিপ এখনো করতে পারি নাই। এখনো সেই পর্যায়ে আমাদের কোয়েশ্চেনিয়ার নিয়ে আমরা ভোটারদের কাছে যেতে পারিনি। কাজেই এই জরিপের উপরে আমরা কোনোভাবেই আস্থা রাখতে পারি না এবং এই জরিপকে সঠিক মনে করতে পারি না। আর 7 মাস আগের জরিপ দেখবেন যে 7 মাস পরে জরিপ, এই এদের জরিপই যদিও অতটা বিশ্বাসযোগ্য নয়, আগেই বলছি যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নয়, তবু দেখবেন যে অনেক পরিবর্তন হয়ে গেছে এই জরিপও। কাজেই এই জরিপকে আপনি আসল জরিপ। রাজিকুজ্জামান রতন, আপনার মন্তব্য শুনে জরিপগুলোতে বাসদের নাম কখনো আসে না, মানে দল হিসেবে আসে না, এটা কেন আসলে? আপনারা দিন ধরে রাজনীতি করছেন কিন্তু এখনো পর্যন্ত জরিপ যখন হয় তখন। খুব একটা ভালো কথা বলেছেন যে কতদিন ধরে করেছি এবং কতদিন করব, এটার উপর অনেক কিছু নির্ভর করে। কতদিন করেছি বলে সবার মন জয় করতে পেরেছি এরকম দাবি করি না, কিন্তু কতদিন করব এটার উপর নির্ভর করে আমাদের প্রতিজ্ঞাটা কি। যতদিন পর্যন্ত শোষণমূলক ব্যবস্থা থাকবে ততদিন আমাদের কথা বলতেই থাকবো। এবং আপনারা খেয়াল করে দেখবেন এই যে পাওয়ার কথাটার সঙ্গে দুটো জিনিস যুক্ত থাকে, একটা হলো প্রাইজ আর একটা হলো পানিশমেন্ট। হ্যাঁ, এই যে অভ্যুত্থানের পরে জনগণ যখন বুঝে গেল অনেকেই যে এই অভ্যুত্থানকারী ছাত্রদের মধ্যে একটা পাওয়ার আছে এবং তারা কাউকে প্রাইজ দিতে পারে, কাউকে পানিশ দিতে পারে, মব সৃষ্টি করে কাউকে চাপে ফেলতে পারে, অথবা কারো বদলি, তার প্রমোশন কিংবা তার আনডিউ অ্যাডভান্টেজ
কিভাবে তার সঙ্গে তো মানি যুক্ত হয়ে গেল, মানে পাওয়ার করাপ্টস। এই যে পাওয়ার করাপ্টস, আপনি একটা এর আগে বলছিলেন যে এই যে ছেলে মেয়েগুলো এতখানি, যে ছেলে মেয়েগুলো বুলেটের সামনে দাঁড়াতে ভয় পেল না, সেই ছেলেগুলো টাকার বস্তার কাছে মাথা নিচু করে ফেললো, কেন হয়? এগুলো কিন্তু একটু ভাবা দরকার। তাহলে আমরা এগুলো নিয়ে একটু ভাবার চেষ্টা করি, আর সাথে সাথে এটাও যে জীবনের মায়া করেনি, সে টাকার মায়া করছে, টাকার লোভে পড়ছে, টাকার মায়া না, লোভে পড়ছে। আচ্ছা, এটা পড়ছে। এবং এটা আমাদের দেখুন এই চরিত্রগুলোকে কিভাবে একটু প্রশ্নবিদ্ধ করে তুললো এবং মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেল যে শেষ পর্যন্ত তুমিও ব্রুটাস, সেরকম মানে ডায়ালগটার মতো, শেষ পর্যন্ত তুমিও। এই জায়গাটা থেকে আমরা কিন্তু বামপন্থীরা মানুষকে বলতে চাই যে একটা মুভমেন্ট একটা নৈতিক জাগরণ ঘটায়, মুভমেন্ট একটা কন্টিনিউটি থাকতে হবে, এবং মুভমেন্ট সেটা কার, ফর দ্য মেজরিটি অফ দ্য পিপল, সেটার দিকে আমাদের যেতে হবে। এখন আমরা যেতে চাইলে তো মানুষ আমাদের দিকে আসবে না, আসে না বলে হয়তো আমাদের কথা কেউ বলেও না, আমাদের কথা কিন্তু বলবেও না, না বললেও আমাদের কিন্তু আমাদের কথাটা বলে যেতে হবে। এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? কোনটা? জরিপটার ক্ষেত্রে আমি বলবো জরিপটাকে আমরা খুব বিবেচনা করবেন, গুরুত্বের সঙ্গে বিবেচনা করব যে কোনো না কোনো সেকশনের মানুষের মত তো এটা, এই মতটা ওভারঅল মতকে রিফ্লেক্ট করে কিনা সেটা পরের প্রশ্ন, সেটা নিয়ে আমি হয়তো আর একটা শিক্ষা দেবো। কিন্তু কারো না কারো মত তো এটা আছে, তার মধ্যে এই মতটা কীভাবে তৈরি হলো, কেন তৈরি হলো? আচ্ছা, এই ধরনের মত যদি হয়, খেয়াল করে দেখুন তো 2024 সালের 5ই আগস্টের আগে 2024 সালের মার্চ মাসে একটা এরকম জরিপ হয়েছিল যে শেখ হাসিনার ভাবমূর্তি বাড়ছে না কমছে। তখন দেখা গেল যে আওয়ামী লীগের ভাবমূর্তি কমেছে, কিন্তু শেখ হাসিনার ভাবমূর্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, 4 মাস পরে পরিস্থিতিটা কি দাঁড়ালো? ফলে এই জন্য আমরা বলি যে জরিপ এটা একটা রিফ্লেকশন ঘটায়, সবসময় প্রপার এবং ট্রু রিফ্লেকশন হয় কি সেটাও আমাদের একটু দেখতে হবে। এটার জন্যই মানে শেষ পর্যন্ত মানুষের সঙ্গে থাকতে হবে। আপনি খেয়াল করে দেখুন তো, যে যখন দম্ভের সঙ্গে বলছে যে আমরা 48 ঘন্টার মধ্যে আন্দোলন দমন করতে পারবো, কখনো বলছে 7 মিনিটের মধ্যে আন্দোলন দমন করতে পারবো, কখনো বলতে যে আমার ছাত্রলীগই যথেষ্ট, কখনো কখনো বলছেন আমার যুবলীগই যথেষ্ট, তারপর সেই যথেষ্টগুলো হঠাৎ করে নাই হয়ে গেল কেন? এমন পরিস্থিতি হলো, সে আমরা বলবো যে গণভবন থেকে শুরু করে একদম বায়তুল মোকাররম পর্যন্ত সব জায়গার প্রধানরাই পালিয়ে যেতে বাধ্য হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলো, মসজিদের ইমামও পালায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পালায়, আবার আমাদের এই এত মহান সংসদের সেই মহান অধিপতিরা যারা, হ্যাঁ, তারাও সব পালিয়ে যায়। কেন হয় এরকম? এখান থেকে শিক্ষা দেওয়ার ব্যাপার আছে না? ফলে জরিপ একটা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু সেটাকেই একদম স্বতঃসিদ্ধ ধরার দরকার নেই। আমাদের দেখতে হবে আরও ইন বিটুইন দ্য লাইন, এটাও আমাদের একটু দেখতে হবে যে এক কথার সঙ্গে আর এক কথার মানে প্রশ্নটা হয়েছে না যে আচ্ছা নতুনদের ব্যাপারে আগ্রহটা এত কম হলো কেন? এটা তো আমাকে উদ্বেগের মধ্যে ফেলে দিল। আচ্ছা, আমি যে তরুণদের কথা বললাম, 17, 18, 20, 22 বছর বয়সের তরুণ যারা, তাদের না প্রায় 80% এই তরুণদের পক্ষে থাকার কথা ছিল, তারাও তরুণদের প্রতি বিশ্বাস স্থাপন করলো না কেন? আমার মনে হলো তো ওই জায়গায় হওয়া দরকার যে তরুণরা রাস্তায় নেমে এলো, সেই তরুণ নিজেকে বিশ্বাস করছে না, তাকে এখন 4% নামিয়ে এনেছে। ফলে নজরটা এইদিকে দিতে হবে। বিএনপিকে কয়জন পছন্দ করলো, আবার এখন দেখলাম কোনো জরিপে আবার দেখছি যে আওয়ামী লীগের নামও আসছে, এই জরিপেও এসেছে। হ্যাঁ, আওয়ামী লীগের নামও আসছে। আমরা দেখছি যে 7% ভোট আওয়ামী লীগের পক্ষে আছে, সেখানে 2% আপনার দেখছি আমরা তরুণদের দল এনসিপি কে সমর্থন করছে। তাহলে কি করবে? আগের চেয়ে ইন্টারেস্টিংলি যে আগের চেয়ে এটা আবার কমে গেছে। তাহলে কি আমরা এটা বলবো যে যেহেতু আওয়ামী লীগের পক্ষে 7% আছে, এনসিপির দিকে 2% আছে, ফলে এই অভ্যুত্থানটার ব্যাপারে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে বলবো? ফলে শুধুমাত্র জরিপের রেজাল্ট নয়, কিভাবে অ্যানালিসিস করব এটাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা জরিপকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিবেচনা করে ডায়নামিক্স, যে প্রতি মুহূর্তে কিন্তু মানুষের মনোভাবটা পাল্টাচ্ছে। কালকেই যদি নির্বাচনের তারিখ ঘোষণা হয় এবং নির্বাচনের দলগুলো যদি নেমে যায়, তাহলে দেখবেন এই জরিপের অনেকগুলো ফলাফল একদম 1 মাসের মধ্যে পাল্টে যাবে। তখন আবার মানুষ আর একভাবে ভাবতে শুরু করবে। এখন মানুষ ভাবছে নির্বাচন হবে কি হবে না, আমি একটি প্রশ্ন এখানে আনতে চাই, সেটা হচ্ছে যে বেগম জিয়া তো দীর্ঘদিন ধরে তিনি কারারুদ্ধ ছিলেন এবং তাকে আটকে রাখা হয়েছে, গৃহবন্দী ছিলেন তিনি। এই যে এখন যারা নতুন ভোটার্স, তারা আসলে বেগম জিয়ার সম্পর্কে কতটুকু জানেন, ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন, এই প্রশ্নটাকে সামনে আপনার আমার যেটা মনে হয় বেগম জিয়ার সম্পর্কে জানানোর দায়িত্বটা শেখ হাসিনাই পালন করেছে।
মানে শেখ হাসিনা এমন কোনো বক্তৃতা ছিল না, এমন কোনো আলোচনা ছিল না যেখানে বেগম জিয়াকে দুটো গালি না দিয়ে তিনি বক্তৃতাটা শেষ করেছেন, অথবা তার সম্পর্কে দুটো বাজে কথা না বলে। ফলে তার নামটা তো বারবার উচ্চারিত হয়েছে। অনেক সময় না বদনাম, তার মধ্যে তো একটা নাম থাকে। ফলে একটা দারুণ সিম্প্যাথি কিন্তু খালেদা জিয়ার প্রতি তৈরি হয়েছে, যে এই মানুষটা নিপীড়িত হয়েছেন, এটা যেমন ঠিক ঠিক তেমনি বারবার তিনি যে অ্যাসল্টেড হয়েছেন কালচারালি, হ্যাঁ, যে সাংস্কৃতিকভাবে তাকে যে অ্যাসল্ট করা হয়েছে, এর মধ্যে থেকে খুব অজান্তেই তার প্রতি এক ধরনের সহানুভূতি। আচ্ছা, ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে 2024 সালের আয় ব্যয়ের যে বিবরণী, সেখানে আমরা দেখছি যে বিএনপির তুলনায় জামায়াতের আয় দ্বিগুণ, ব্যয় 5 গুণ। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাকে দিয়ে শুরু করি, যে বিএনপি তো এত বড় দল, আমরা আয়ের দিক থেকে জামাত প্রায় দ্বিগুণ আয়, এটা আপনি একটু ব্যাখ্যা করেন আপনার আসলে কেন হচ্ছে আসলে, নাকি এখানে অডিটের কারচুপি আছে? আমি মনে করি না অডিটের কারচুপি আছে। জামায়াত প্রাতিষ্ঠানিকভাবে তো খুব ধনী একটি রাজনৈতিক সংগঠন, তাদের প্রচুর অ্যাসেট আছে, অনেক অ্যাসেট আছে দেশব্যাপী, যেটা বিএনপির নেই। কাজেই বিএনপির আয় হলো বিএনপির যারা সদস্য তাদের সাবস্ক্রিপশন, এবং যারা শুভাকাঙ্ক্ষী শুভান্নদায়ী তাদের সাবস্ক্রিপশন, এরকম কিছু। কিন্তু জামায়াতের বাইরেও প্রচুর ইনকাম আছে, কারণ তাদের প্রতিষ্ঠানগুলো থেকে। বিএনপির এত সদস্য, আমরা তো জানি যে অনেক সদস্য, এবং সদস্যদের কাছ থেকে আপনারা ফিস পান বা চাঁদা পান, তাহলে কেন এত পিছিয়ে থাকবে? শুনুন, ওই 100 টাকা চাঁদা আর একটা প্রতিষ্ঠান থেকে 1 কোটি টাকা আসা, তো কতগুলি মানুষের চাঁদা মিলে 1 কোটি টাকা হবে। এখানে হ্যাঁ, আমি বলবো যে এটা একটা ধনী দল হিসেবে জামায়াতের কিন্তু বিশাল রকমের আছে, তাদের তহবিল আছে, এবং যে তহবিল তারা খরচ করতে পারে, এবং খরচ করে। যে কিছুদিন আগে হবে এই আয়ের হিসাব নিয়ে আমি একটু মজিবুর মঞ্জু আপনার মন্তব্য শুনি। জামাতের আয়ও বেশি, ব্যয়ও বেশি, এটা সব দলের চেয়ে বেশি হবে। কেন হবে? কারণ জামাত তার সদস্যদের একটা পার্সেন্টেজ আকারে এক ধরনের সে ডোনেশন সিক করে। তার যারা খুব ডেভোটেড মেম্বার, তাদেরকে তাদের আয়ের 5% দিয়ে দিতে হয়। বিএনপিতে তো এই সিস্টেম নাই। বিএনপি তার হয়তো শুধুমাত্র চাঁদা নেয়, ইত্যাদি ইত্যাদি নাই। আর হচ্ছে বিএনপি হচ্ছে ব্যক্তিগতভাবে খরচ করে তাদের নেতারা, এটা কিন্তু ওদের দলীয় ব্যয়ে আসে না, আয়ও আসে না, ব্যয়ও আসে না। সেকেন্ড হচ্ছে জামাতের ব্যয়। এবং এটা কি আসলে জামাতের সমর্থক যারা, তারা কি একদম লিটারেলি সৎভাবে 5% তাদের আয় দিয়ে? এর বেশিও দেয়, অনেকে আছে তারা এটা তাদের বাধ্যতামূলক, কম্পালসারি নাম্বার, এটা একটা ব্যাপার। ব্যয় অনেক বেশি হবে, কারণ বাংলাদেশে ধরেন কোনো দলের যদি প্রোগ্রাম, সব দলের মিলে যদি 100টা প্রোগ্রাম হয় মাসে, জামাতের হয় 600টা। কারণ জামাতের রেগুলার মিটিং থাকে, বৈঠক থাকে, এটা থাকে সেটা থাকে, নানান, যেটা বিএনপির এত বৈঠক টৈঠক থাকে না। এবং জামাতের একটা ফুল টাইমার সিস্টেম আছে, এটা যেটা অন্য কোনো দলের সেভাবে নাই। বামপন্থীদের থাকতে পারে, কারণ জামাত তো আসলে বামপন্থী থেকে কপি করেছে তাদের সাংগঠনিক সিস্টেম। তাদের দেখবেন আপনি, তাদের রেগুলার বেসিসে পে রোলের মধ্যে অনেক সংখ্যা আছে, এবং জামাতের অফিসিয়াল প্রপার্টি আছে। ধরেন জামাতের পুল আছে, পরিবহন পুল আছে, অন্যান্য দলের আপনি এই ধরনের পরিবহন পুল পাবেন না। ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এই জাতীয় বিষয়গুলো। রাজিকুজ্জামান রতন, 30 সেকেন্ডস। আয় ব্যয়ের হিসাব নিয়ে আপনার মন্তব্য। আয় ব্যয়টা তো নির্ভর করে একটা দল কিভাবে দলটা পরিচালনা করছে তার উপরে। ফলে আমরা মনে করি, যেটা মঞ্জু ভাই বললেন এবং যেটা আজম ভাই বললেন, আমরা মনে করি যে এই ক্ষেত্রে একটা স্বচ্ছতার সঙ্গে সঙ্গে কিন্তু দায়িত্ববোধও থাকে। দায়িত্ববোধ, আমি একটা দল করি, সেই দলটা পরিচালিত হবে কার টাকায়? আমার টাকাই তো পরিচালিত হবে। ফলে এরকম ক্ষেত্রে কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করার মতো, দল যদি কাউকে আনডিউ প্রিভিলেজ দেয় এবং সেখান থেকে সে যদি দলকে আবার ব্যাক করে, তাহলে কিন্তু টাকা দেওয়াটা হয়, কিন্তু তাতে নৈতিকতাটা ধস নেমে যায়। নিশ্চয়ই তাই। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখাবে আবারও আগামী শনিবার ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।